নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। হীরা বুলবুলের মধ্যে বিস্ময়করভাবে দ্বৈত সত্তার প্রকাশ দেখা যেতে লাগলো। তার দুরকম ভাব, দুপ্রকার কণ্ঠস্বর, এমনকি মুখের চেহারাও পৃথক হয়ে যায় ভাব অনুযায়ী। সে সম্পূর্ণ উন্মাদিনী, কিন্তু তার উন্মাদ দশারও দুটি রূপ। কখনো কখনো সে সম্পূর্ণ চুপ করে থাকে, দণ্ড প্রহর এমনকি সম্পূর্ণ দিনের মধ্যেও একটি শব্দ উচ্চারণ করে না, ঠায় বসে থাকে এক স্থানে, যেন কোনো জড় মূর্তি। তার দৃষ্টি তখন উদাস হয়ে যায়। ঔদাসীন্য মাখা মুখখানি অপূর্ব সুন্দর দেখায়। সে স্নান করে না, চুল বাঁধে না, পোশাক পরিবর্তন করে না, এমনকি কিছু খায় না পর্যন্ত। রায়মোহন তার কাছে এসে অনেক কাকুতি মিনতি করে, কিন্তু হীরা বুলবুলের ভ্রুক্ষেপ নেই, যেন সে কোনো গভীর ধ্যানে নিরত। মাঝে মাঝে তার ধ্যান ভাঙে, তখন সে গাইতে শুরু করে আপন মনে। হীরামণি নামে যে সঙ্গীত পটয়সী বারঙ্গনা একসময় বুলবুল নামে খ্যাতি অর্জন করেছিল, এখন তার কণ্ঠে সপ্তসুর যেন আরও বর্ণাঢ্য হয়ে ভর করেছে। অতি সূক্ষ্ম মীর ও টপ্পার কাজ। হীরা বুলবুল যখন গান শুরু করে, তখন রায়মোহনের বুকটা মুচড়ে মুচড়ে ওঠে। এমন মধুর গান, এমন সুরের মূর্ছনা, অথচ অন্য কারুকে শোনানো যাবে না। হীরা বুলবুল এই গান গেয়ে তো কলকাতার বাবু সমাজকে মাতোয়ারা করে দিতে পারে। আবার কলকাতায় ফিরিয়ে আনার পর প্রথম কয়েকদিন রায়মোহন অনেকভাবে বোঝাবার চেষ্টা করেছে ওকে। এখন রায়মোহন শান্ত, স্তব্ধ। হীরা বুলবুলের সামনে গিয়ে যদি বা কিছু বলা বলি করেও, কিন্তু হীরা বুলবুল গান শুরু করার পর সে আর ভয়ে সামনে থাকে না। গান গাইতে গাইতে অকস্মাৎ এক জায়গায় থেমে গিয়ে হীরা বুলবুল তার দ্বিতীয় মূর্তি ধারণ করে। তখন তার চক্ষু দুটি থেকে যেন আগুন ঠিকরে বেরোয়। মুখখানা হয়ে যায় কালী মূর্তির দুপাশের ডাকিনী যোগিনীর মতন। গলার আওয়াজও হয়ে যায় শানের মেঝেতে টিনের কৌটো ঘষার মতন। সামনাসামনি কেউ না দেখলে বা শুনলে বিশ্বাসই করবে না যে এই রমণী একটু আগে এমন অপূর্ব সুরেলা গলায় গান গাইছিল। তখন সাংঘাতিক হিংস্র হয়ে ওঠে। মুখ দিয়ে কুৎসিত কদর্য গালিগালাজের ঝড় বইতে থাকে তার। চোখের সামনে যাকেই দেখতে পায় তাকেই মারতে ধেয়ে আসে। যে কোনো কারণেই হোক, তার সবচেয়ে বেশি আক্রোশ রায়মোহনের উপর। হাতের সামনে যা পায় তাই ছুঁড়ে মারে রায়মোহনের দিকে। একবার পান ছেঁচার পিতলের হামানদিস্তে সজোরে নিক্ষেপ করেছিল রায়মোহনের কপাল লক্ষ্য করে। সেটি ঠিক মতন লাগলে রায়মোহনকে আর পৃথিবীর বাতাসে নিঃশ্বাস গ্রহণ করতে হতো না। সেই অবস্থায় হীরা বুলবুল কোনো ষণ্ডকায় পুরুষের মতন দুপদুপিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ায়। খাদ্যদ্রব্য পেলে মুঠো মুঠো মুখে ভরে, দুদিকের কস দিয়ে লালা গড়ায় এবং অকারণে হাহা করে হেসে ওঠে। তখন তাকে দেখলে রাক্ষসী বলে মনে হয়, অথবা অপ্রাকৃত কোনো ভীতিপ্রদ রমণী। দাসদাসীরা পালিয়েছে এই গৃহ ছেড়ে। রায়মোহনের এক সহচর হারানচন্দ্র এখনো রয়ে গেছে শুধু। দুজনে মিলে এই পাগলিনীকে কোনো ক্রমে সামলায়। এখন সন্ধ্যার সময় অধিকাংশ ঘরে আলো জ্বলে না। একতলার এক ছোট কুঠুরিতে হারানচন্দ্র বসে বসে সুরাপান করে। রায়মোহন চুপ করে বসে থাকে সেখানে। সে যেন এখন আর সুরাপানেও স্বাদ পায় না। হঠাৎ একেবারে বিস্বাদ হয়ে গেল জীবনটা। আজ হারানচন্দ্রের পীড়াপিড়িতে রায়মোহন সুরার পাত্রে দু একটা চুমুক দিয়েছে। বাতাসে শীত শীত ভাব, তাই সুরার প্রভাবে শরীরে উত্তাপ সঞ্চারিত হলে বেশ আমেজ আসে। রায়মোহন আক্ষেপের সঙ্গে বলল, সব কেমন ভেবলে গেল রে হারান, সব ভেবলে গেল। হারানচন্দ্রের আবার ছিলিমও চলে। চরসে সে বেশি টং হয়।
কলকেটা রায়মোহনের দিকে এগিয়ে দিয়ে সে বলে, 2 টান দিয়ে দেখো দাদা, হৃদয়টা একদম খোলসা হবে। দিনরাত ভেবে ভেবে তুমি যে একেবারে কাহিল হয়ে গেলে। এই সময় ওপর থেকে ভেসে আসে হীরা বুলবুলের সুমিষ্ট কণ্ঠের গান। গত 1.5 দিন যাবৎ সে টু শব্দটিও করেনি। এই সন্ধেবেলা আবার তার ধ্যান ভঙ্গ হয়েছে। গান শুনতে পেয়ে হারানচন্দ্র বলে উঠল, আহা আহা দিদি, আমার সার্থক বুলবুল। রায়মোহন মন দিয়ে খানিকটা গান শুনল। হীরা বুলবুল গাইছে, পাশরিতে চাই তারে, না যায় পাশরা, আমারে মজালে, আমার নয়নীরে তারা, বাসনা করিয়ে মনে, চাবো না তাহার পানে, আখি নিষেধ না মানে, বহে বাড়ি ধারা। রায়মোহন বলল, এ গান আমি শিখেছি ওকে। এ গানকার রচনা জানিস? কালী মির্জার। নাম শুনেছিস? হারানচন্দ্র মাথা নেড়ে জানালো যে ওই নাম সে শোনেনি। রায়মোহন আফসোসের সুরে বলল, তা শুনবি কেন? তোরা তো সবারই নিধুবাবুর নামে নাচিস। কালী মির্জাও বড় গায়ক ছিল রে। লখনৌ, দিল্লি থেকে গান শিখে এছিলেন। বর্ধমানের রাজা বাহাদুর প্রতাপচন্দ্রের সভায় গাইতেন। সেই যে রে, যার নামে আরেক জাল প্রতাপচন্দ্র বেরিয়েছিল। কালী মির্জা কলকাতায় এসে গোপীমোহন ঠাকুরের আখড়াতেও গাইতেন। যেমন ভালো গান বানতেন, তেমন ঢেউ খেলানো গলা। আর চেহারাখানা ছিল কি যেন নবাব আমির কেউ হবে। হারানচন্দ্র জিজ্ঞেস করল, তুমি ওনাকে দেখেছো দাদা? রায়মোহন বলল, হ্যাঁ দেখেছি, গান শুনেছি। খানাকুলের রামমোহন রায় রে, ওই যে যিনি এখনকার ব্যঙ্গগানীদের গুরু ঠাকুর, সেই তিনিও কিছুদিন গান শেখার জন্য ওই কালী মির্জার কাছে নাড়া বেঁধেছিলেন। আমি যখন কালী মির্জার গান শুনি, আমার বয়স তখন অনেক কম, ধর চাঁদুর মতন বয়স। আমি বাপ মা মরা ছেলে, কেউ দেখবার নেই, ঘুরে ঘুরে বেড়ায়। এই যা, কার নাম করলুম? কার নাম করলে দাদা? চাঁদুর নাম হঠাৎ কেন মনে এলো? বাদ দাও ওসব কথা, আরেক ছিলিম টানো, গান শোনো। হীরা বুলবুল তখন অন্য গান ধরেছে, ভালোবাসো ভালোবাসি, লোকে মন্দ বলে তাতে, কাহারও নয় প্রতিবাদী, তবু কেন মিছে তাতে, কি নিপতি কি দিন, সবে দেখি প্রেমাধীন, কেউ ছাড়া নয় যে কোনো দিন, ভেবে দেখো যাতে তাতে। হারানচন্দ্র বলল, আহা হা হা, আহা হা। রায়মোহন বলল, এই গানটা হিরে অনেক দিন পরে গাইল, আমিও প্রায় ভুলে গেছিলাম। বড় খাসা গান। এটি কার বাঁধা বলতে পারিস? এটা আর বলতে হবে না, টপ্পার টান শুনেই বুঝেছি। এ গান নিধুবাবু ছাড়া আর কার? রায়মোহন ক্ষেপে উঠে বলল, নিধুবাবু আর নিধুবাবু, সবই তোদের নিধুবাবু। সাধে কি আর দাশু রায় মশাই রেগে গিয়ে বলেছেন, জুতোর চোটে ঘুচাবো তোর নিধুর টপ্পা গাওয়া? দাদা, তবে এ গান কার? শ্রীধর কথকের। কত বড় গায়ক ছিলেন শ্রীধর কথক, আবার তেমনই দিলদরিয়া মানুষ। শুনেছি কত গান বেঁধেছেন আর লোকের মধ্যে বিলি করে দিয়েছেন। তোদের নিধুবাবু শ্রীধর কথকের কত গান চুরি করেছে জানিস? দাদা শোনো শোনো, এবার অন্য গান। আহা, আর 5 জন যদি এই গান শুনতো। সেই দুঃখে তো আমারও বুক ফাটে রে হারান। এ কি হলো? কেন এমন হলো? দুটো উটকো দস্যু ও শরীর ঠুকরেছে বলে মাথাটাও এমন বিগড়ে যাবে? আগে কলকাতার বড় মানুষরা ওকে ঠগরায়নি? দাদা শোনো, মন দিয়ে শোনো। হীরা বুলবুল এবার গাইছে,
রাজার দুলালি বটে আমি কাঙালিনী, লোকে যা জানুক জানুক, আমি যে নিজের জানি। ধনরত্ন সবই মিলে, মন যদি নাহি দিলে, মনে যদি মরি গড়িলে, তারেই করো রাজধানী। শুনতে শুনতে রায়মোহনের দুই চক্ষু দিয়ে জল গড়াতে লাগলো। এক সময় শব্দ করে কেঁদে উঠল সে। হারানচন্দ্র জড়িত স্বরে বলল, এ কি হলো দাদা, ভাবের ঘোরে একেবারে কেঁদে ভাসালে যে। তা এই গানটি কার বাঁধা একটু বলে দাও। কার বাঁধা বলতো হারান, বল কার বাঁধা। আমার আমার বাঁধা গান, আমার সুর, বল খারাপ বেঁধেছি। ভালোবাসা যদি না পায় তবে রাজকুমারীরও আমি কাঙালিনী বলেছি। কোন বাপের বেটা আগে এমন লিখতে পেরেছে বল। অতি মধুর লিখেছ দাদা, বড় সরেস। কিন্তু তুমি কাঁদছো কেন? আমার কি হলো বল। হীরাকে সব গান শেখালুম, কিন্তু আর কি কেউ এই গান শুনতে পাবে? সবই আমায় গুখুরি হলো। আহা, হিরে এত করে চেয়েছিল জগন্নাথ ক্ষেত্র যেতে, তা সেখানেও তাকে নিয়ে যেতে পারলুম না কো। কথাবার্তার মধ্যে ওপরে কখন থেকে গান থেমে গেছে তা ওরা দুজনে খেয়াল করেনি। হঠাৎ রায়মোহন চোখ তুলে দেখল কুঠুরির দ্বারের কাছে দাঁড়িয়ে আছে হীরা বুলবুল। আঁচল খসে পড়ে লুটোচ্ছে মাটিতে, বক্ষে কোনো অন্তর্বাস নেই, ঘটির মতন বৃহৎ বর্তুল স্তন দুটি উন্মুক্ত, মাথার চুল খোলা, মুখ চোখে রক্তপিপাসুর মতন হিংস্র ভাব, ঠিক যেন একটি ডাকিনী। হাতে আবার একটি আঁশ বটি। সে স্থিরভাবে চেয়ে আছে রায়মোহনের দিকে। রায়মোহনের সারা শরীর একবার কেঁপে উঠল। তারপর সে অশ্রু জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে হিরে? আমার উপর তোর এত রাগ কেন? আমি তোকে এমন সময়, এই সময় যেতে কত নিষেধ করেছিল। তুই আমায় মারতে চাস কেন হিরে? আমি কি তোর ডান? হীরা বুলবুল মুখে হাসি ফুটিয়ে অদ্ভুত বিকৃত গলায় বলল, ওরে ড্যাকড়া, আজই তোর একদিন কি আমারই একদিন। সে ঢুকে পড়ল ঘরের মধ্যে। রায়মোহন বলল, বেশ আয়, আমাকে মার, তাতে যদি তোর স্বাদ মেটে। হারানচন্দ্র উঠে দাঁড়িয়ে বলল, দিদি, হিরে দিদি, ও কি করছো? হীরা বুলবুল হারানচন্দ্রের কথায় কানই দিল না। মাতাল এবং চরস্কর হলেও হারানচন্দ্রের শরীরে এখনো শক্তি আছে। সে পাশ থেকে লাফিয়ে পড়ল হীরা বুলবুলের উপর। আঁশবটিটা কোনো ক্রমে হীরা বুলবুলের হাত থেকে ছাড়িয়ে নিয়ে তারপর সে শুরু করে দিল যুদ্ধ এবং চেঁচাতে লাগলো, রায় দাদা, ধরো ধরো। এসব সময় হীরা বুলবুলকে জোর করে মাটিতে ঠেসে ধরে নির্মমভাবে প্রহার করতে হয়। তাছাড়া তাকে নিবৃত্ত করার আর কোনো উপায় নেই। হীরা বুলবুলকে কিল চর মারতে মারতে রায়মোহনের বুক ফেটে যায়। তবু হারানকে সাহায্য করার জন্য সে বাধ্য হয়ে এগিয়ে আসে। হারানচন্দ্র বেশ জোয়ান, কিন্তু এইসব সময়ে হীরা বুলবুলের শরীরে যেন অসুরের শক্তি ভর করে। রায়মোহন একলা কখনো হীরা বুলবুলের মুখোমুখি এই অবস্থা পড়লে খুনই হয়ে যেত। মারতে মারতে হীরা বুলবুলকে নিস্তেজ করে দেবার পর তারপর দুজনে তাকে ধরাধরি করে ওপরে শুইয়ে দিয়ে আসে। এরকম ভাবে কি দিনের পর দিন চলে। রায়মোহন এখন সর্বক্ষণ চিন্তিত ও বিমর্ষ থাকে। হীরা বুলবুলের চিকিৎসার জন্য এর মধ্যে যথাসাধ্য চেষ্টা করেছে। এনেছে সাহেব ডাক্তার, এনেছে মেডিকেল কলেজের পাশ করা অ্যালোপ্যাথ, এনেছে একাধিক কবিরাজ, এমনকি দুজন ওঝাকেও এনেছিল। সকলেই
গুচ্ছের টাকা নিয়েছে এবং কারি কারি ওষুধ দিয়ে গেছে, কিন্তু সেই ওষুধ যে কি করে হীরা বুলবুলকে খাওয়ানো হবে সে দিশা কেউ দিতে পারেনি। ওঝারা ওষুধ দেয় না, কিন্তু উৎকটভাবে প্রহার করে। একজন কবিরাজ শুধু পরামর্শ দিয়েছিল, হীরা বুলবুলকে আর বাড়িতে আটকে রেখে কোনো লাভ নেই, এই পাগলিনীকে এখন পথে ছেড়ে দেয়া হোক ভগবানের নামে উৎসর্গ করে। এখন ভগবানই এর একমাত্র ভরসা, আর স্বেচ্ছাচারীদের পথই সঠিক আশ্রয়। কিন্তু রায়মোহন প্রাণে ধরে হীরা বুলবুলকে ঘরের বার করে দেয় কি করে? বিশেষত এ তো তার বাড়ি নয়, সে নিজেই বরং হীরা বুলবুলের আশ্রিত। হীরা বুলবুলের বিকৃত রূপ দেখে এক এক সময় তার নিজেরই ইচ্ছে করে বিভাগী হয়ে যেতে, অথচ এই বৃদ্ধ বয়সে সে যাবেই বা কোথায়? পুরনো অভ্যেসগুলিও ছাড়াও সহজ নয়। ইতিমধ্যে অর্থেরও অকুলান হতে শুরু করেছে। বজরায় দস্যুরা তাদের সর্বশান্ত করে গেছে। হীরা বুলবুলের আরও কিছু লুকানো সম্পদ আছে কিনা রায়মোহন তা জানে না, আর জানবার উপায়ও নেই। তার নিজেরও রোজগারপাতি নেই ইদানিং। হীরা বুলবুলের চিকিৎসার জন্য যথেষ্ট ব্যয় করেছে, এরপর দিন চলা দুষ্কর হয়ে উঠবে। হারানচন্দ্রের ওপর নজর রাখার ভাব দিয়ে রায়মোহন একদিন বেরোলো। বিদ্রোসায়নী সভা আবার চালু হয়েছে কিনা সে সন্ধান নিতে হবে। সিপাহী বিদ্রোহ কিংবা হিন্দুস্তানে মুঘল শাসন পুনঃপ্রবর্তনের আশা এখন মরীচিকাবৎ প্রতিভাত হয়। নায়কহীন শৃঙ্খলাহীন সিপাহীরা এখন ছত্রভঙ্গ হয়ে পড়েছে। ইংরেজ বাহিনী একের পর এক শহর পুনর্দখল করে চলেছে এবং চলেছে নিষ্ঠুর প্রতিশোধের পালা। অনেকদিন পর রায়মোহন এলো গুপি স্যাকরার দোকানে। সে গুপিও নেই, সে দোকানও নেই। যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের প্রভাবে সব কিছুর ভোল পাল্টে গেছে চমকপ্রদভাবে। এককালে ছিল মাঠ কোঠার দোকান, এখন 7খানি কুঠুরি সমন্বিত পাকা বাড়ি এবং প্রত্যেক কুঠুরিতে লোহার দরজা। বিক্রয় কক্ষটির চারদিকে দেয়াল জোড়া ভেনিসিয়ান আয়না। আগে গুপি নিজেই দুর্গাপ্রদীপ জেলে কাজে বসত, এখন তার অধীনে কয়েক গণ্ডা কারিগর। সে কাঁসবাক্স নিয়ে বসে থাকে গদির ওপর। থলথলে চর্বি এবং নেয়াপাতি ভুঁড়িটির জন্য তাকে দেখায় গণেশ ঠাকুরটির মতো। এখন আর কেউ তাকে গুপি স্যাকরা বলে না। বর্তমানে সে গোপীমোহন সরকার, স্বর্ণকার ও মণিকার নামে পরিচিত। উত্তরোত্তর যতই শ্রীবৃদ্ধি হয়েছে গুপির, ততই রামবাগানে নতুন নতুন রক্ষিতা বদল করেছে। রঙ্গি নামে তার নবমতম রক্ষিতাটিকে সে নাকি ছিনিয়ে নিয়েছে কালীপ্রসাদ দত্তের খপ্পর থেকে। রায়মোহন গুপি স্যাকরার এতখানি শ্রীবৃদ্ধি দেখে প্রথমটা একটু হকচকিয়ে গেলেও অবিলম্বে সামলে নিয়ে আগেকার মতো শ্লেষের সুরে বলল, কিরে গুপি, কেমন চালাচ্ছিস? ওই নাদা পেটটা যে একেবারে ফেটে যাবে ফটাস করে। গুপি স্যাকরা সামান্য একটু ওঠার ভান করে খাতির দেখিয়ে বলল, আসুন আসুন ঘোষাল মশাই, আসতে আজ্ঞা হোক, বসতে আজ্ঞা হোক। কতদিন পর আপনার পদধূলি পড়ল এই গরিবের দোকানে। রায়মোহন ভেতরে এসে চতুর্দিকে দৃষ্টিপাত করে বলল, তুই গরিব? তাহলে রাজা দিগম্বর মিত্তির কিংবা জমিদারের বেটা নবীন সিংহি তো দেউল রে। তা কেমন আছিস বল? আজ্ঞে আপনাদের মতন 5 জনের আশীর্বাদে কোনো রকমে কষ্টে সৃষ্টে আছি। বসুন ঘোষাল মশাই, পান তামাক খান, এই যে এখানে আমার পাশটাতে এসে বসুন। আসন গ্রহণ করে রায়মোহন বলল, তুই কষ্টে সৃষ্টে আছিস? আহারে, আমায় আগে বলিসনি কেন? মানুষের কষ্টের কথা শুনলে আমার বড় দুঃখ হয়, বিশেষত তোর মতন চেনাশোনা মানুষের। তা তোর কিসের কষ্ট?
আগে এদানি রোজগারপাতি কিছু নেই বললেই হয়। সাহেব মেমরা এদিকে ঘেঁষে না, আর সেপাইরা হেঙ্গেমার ভয়ে সব বড় মানুষদের বাড়ি বিয়ে শাদি সব বন্ধ করে দিচ্ছে। তাহলে আমাদের চলে কি করে বলুন? ভয় নেই, তোর আবার সুদিন আসছে। সাহেবরা সেপাইদের মাজা ভেঙে দিয়েছে, এখন শুদ্ধ দুর্মুষ করা বাকি। তা তোর কাছে আজ এলুম একটা বিশেষ মন নিয়ে। বলুন, মানে আজ্ঞা করুন। শতখানেক টাকা দিতে হবে, একটু টানাটানির মধ্যে পড়েছি। নিশ্চয় নিশ্চয়, এ আর এমন কি কথা? আপনার টাকা আর আমার টাকা কি আলাদা? আপনার দয়াতেই তো করে খাচ্ছি। পান তামাক সেবা ও কিছুক্ষণ রহস্য কৌতুক করার পর গুপি শেখরা বলল, দোকান বন্ধ করার সময় হলো। কই ঘোষাল মহায়, মালটা দেখান। রায়মোহন বলল, আজ আমার সঙ্গে কোনো মাল নেই রে, টাকাটা তোকে হাওলায় দিতে হবে। বোকাশোকার মতো দেখালেও আজকাল গুপি শেখরা অনেক কিছু সংবাদ রাখে। সে বলল, আপনার মানে ওই হিরে বুলবুল মাগিটার নাকি একেবারে মাথা বিগড়ে গেছে ঘোষাল মশাই। ও মাগির তো অনেক আচ্ছা আচ্ছা হিরে মুক্তোর গয়না আছে। এই বেলা যা পারেন হাতিয়ে নিন, নইলে 5 ভূতে লুটে পুটে খাবে। রায়মোহন বলল, সেসব কথা পরে হবে, তুই আজ টাকাটা দে, আমায় যেতে হবে। গুপি শেখরার মুখ গম্ভীর হয়ে গেল। সে একটু চিবিয়ে চিবিয়ে বলল, ঘোষাল মশাই, আপনি নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে কারবার শুরু করেছেন, তাই অনেক দিন এদিকে আসেন না। যোগু সরকারের কাছে যাচ্ছেন? ভালো ভালো, যোগু সরকারকে দিয়ে আমার কাছে এসেছেন খালি হাতে টাকা চাইতে? রায়মোহন ক্লান্তভাবে বলল, আমি আর মাল সরবার কারবারই করি না রে গুপি। তুই টাকাটা দিবি না? শোধ দেব, আমি কথার খেলাপ করি না। গুপি সরকার ভালোভাবে দেখলো রায়মোহনকে। মানুষটা বুড়ো হয়ে গেছে, অনেক বদলে গেছে। সেই খড়গনাশা শানিত চক্ষু, অতি ধুরন্ধর মানুষটার বদলে যেন পড়ে আছে তার কঙ্কাল। এবার রায়মোহন টপ করে একদিন মরে যাবে। এইসব লোককে গুপি শেখরা বাতিল করে দিতে দ্বিধা করে না। এই মাগি গন্ডার বাজারে অত টাকা কোথায় পাবো ঘোষাল মশাই? আপনি 5টা টাকা নিন, নেহাত আপনি বলেই আমি খালি হাতে। রায়মোহন স্তম্ভিত হয়ে গেল। এই সেই গুপি! কত বড় মানুষের বাড়িতে রায়মোহন নিজে তদবির করে গুপিকে ঢুকিয়েছে। সেই সব কাজ পেয়েই তো আজ তার আঙুল ফুলে কলা গাছ, সেই থেকে তার নাম ছড়িয়েছে। সেই গুপি আজ তাকে 100 টাকা দিতে চায় না। রাগে রায়মোহনের শরীর জ্বলতে লাগলো। প্রতিশোধের স্পৃহা লকলক করে উঠল বুকের মধ্যে। কিন্তু একটু পরে সে নিজেই বুঝতে পারল, এ শুধু অক্ষমের ক্রোধ। এই প্রতিশোধ স্পৃহার আগুন শুধু তাকেই পোড়াবে, গুপিকে স্পর্শ করতে পারবে না। অর্থ মানেই ক্ষমতা, সেই জন্য গুপি এখন অনেক ক্ষমতাবান। সেই তুলনায় রায়মোহন একজন সামান্য ক্রুদ্ধ বৃদ্ধ মাত্র। গুপি শেখরা এখন তার দোকান থেকে রায়মোহনকে সবলে বিদায় করে দিলেও রায়মোহনের প্রতিরোধ করার ক্ষমতা নেই। কৃতজ্ঞতা? রায়মোহন কৃতজ্ঞতা দাবি করবে গুপির কাছে? কিন্তু কৃতজ্ঞতা তো শর্ত কিংবা লিখিত চুক্তি নয়। অনেক কথাবার্তার পর গুপি 5 টাকা থেকে 10 টাকায় উঠতে রাজি হলো। টাকাটা রায়মোহনের দিকে এগিয়ে দিয়ে সে হাত জোর করে বলল, আর কথা নয় ঘোষাল মশাই, এবার আমার তবিল মেলাতে হবে যে, এবার আপনি আসুন।
রায়মোহনের একবার ইচ্ছে হয়েছিল টাকাটা গুপির মুখের ওপর দিয়ে ছুঁড়ে চলে আসবে, কিন্তু নিজেই সে বিস্মিতভাবে আবিষ্কার করল যৌবনে সেই দর্পও আর নেই। হাতের টাকা ছুঁড়ে ফেলার মতন তেজ তাকে ছেড়ে চলে গেছে। বরং 10 টাকায় যে অন্তত 20-25 দিনের খাদ্য সংস্থান হবে সে কথাই মনে পড়তে লাগলো বারবার। ক্ষুব্ধ অপমানিত মুখে রায়মোহন বেরিয়ে এলো। একটুখানি গিয়ে পেছন ফিরে রায়মোহন গুপির দোকানের দিকে চেয়ে নিষ্ফল আক্রোশে বিড়বিড় করে বলতে লাগলো, এতবার বেরো না কো, ঝড়ে পড়ে যাবে। তুই ঝাড়ে বসে উৎসন্ন হবি গুপি, এই আমি বামুনের ছেলে বলে রাখলুম। তোর হাড় গো ভাগাড়ে পচবে, শকুনে তোর চোখ খুবলে খাবে। বিধুশেখর মুখুজ্জের কাছ থেকে রায়মোহন কিছু মাসোহারা পায় নবীন কুমারের উপর নজর রাখার বাবদে। কয়েক মাস সে টাকা পায়নি। সে বাড়িতে গিয়ে খবর নিয়ে জানল বিধুশেখর অসুস্থ, তার খাজাঞ্চি কার্যান্তরে শহরের বাইরে গেছে, সুতরাং এখন আর কিছু পাবার আশা নেই। বিরক্ত হয়ে হাতের 10 টাকা থেকে নগদ 4টি মুদ্রা খরচ করে রায়মোহন এক বোতল খাস ফরাসি ব্র্যান্ডি কিনে ফেলল। অনেক দিন পর আজ সে ভালো করে নেশা করবে। 2-1 দিন পরেই হীরা বুলবুলের পাগলামি একটি তৃতীয় স্তরে এসে পৌঁছালো। এই স্তরে আর গান নেই কিংবা ডাইনিপনাও নেই, শুধু বুক ফাটানো কান্না। আর সে কি কান্না! সেই করুণ স্বর শুনে পথের পথিকরাও থমকে দাঁড়িয়ে যায়। এখন আর রায়মোহনকে সামনে দেখলে হীরা বুলবুল মারতে আসে না, ডুকরে ডুকরে পুরনো কথা বলে আর শুধু কাঁদে। তখন রায়মোহনও তার পাশে বসে কাঁদতে শুরু করে। রায়মোহনের ধারণা হলো এইবার হীরা বুলবুল আবার সুস্থ হয়ে উঠবে। তার বুকের মধ্যে যত কান্না জমেছিল সব নিষ্কাশিত হয়ে যাচ্ছে একসঙ্গে। এরপর বুক খালি হলে সে আবার সুস্থ স্বাভাবিক হবে। 3 দিনের মধ্যেই হঠাৎ মিটে গেল সব সমস্যা। হীরা বুলবুল নিজেই আত্মঘাতিনী হলো কিংবা কোনো দুর্ঘটনা ঘটেছিল তা নিশ্চিতভাবে জানার আর কোনো উপায় রইল না অবশ্য। হীরা বুলবুলের দেহটা পাওয়া গেল বাড়ির প্রাঙ্গণ সন্নিহিত কুয়োর মধ্যে। বাইজি কন্যা হীরা বুলবুলের বহু ঘটনা সমন্বিত জীবনের পরিসমাপ্তি হলো এইভাবে। একসময় তার গুণগ্রাহীর অন্ত ছিল না এই শহরে। মধুলোভী ভ্রমরের মতন অনেক বড় মানুষের ছেলেই উড়ে এসেছে তার কাছে, এখন একজনও এলো না। রায়মোহন এবং হারানচন্দ্র পল্লীস্থ কয়েকটি যুবকের সাহায্যে চাইলে মৃতদেহ শ্মশানঘাটে নিয়ে যাওয়ার জন্য। যতই দুষ্ট প্রকৃতির বা উচ্ছৃঙ্খল হোক, এসব যুবকদের এই একটি গুণ, শবদাহের ব্যাপারে সাহায্য চাইলে অন্তত কখনো তারা বিমুখ করে না। শীতকালের বেলা অতি দ্রুত শেষ হয়ে আসে। হীরা বুলবুলকে শ্মশানে নিয়ে যেতে যেতে প্রায় অন্ধকার হয়ে গেল। 2টি চিতায় 2টি শব দাউ দাউ করে জ্বলছে। রায়মোহনদের একটু অপেক্ষা করতে হবে। অন্য শ্মশান বন্ধুরা চলে গেল নিকটবর্তী গঞ্জিকার আখড়ায়। হারানচন্দ্র উসখুস করতে লাগলো। রায়মোহনের অনুমতি পেলে সেও একটু দম দিয়ে আসে, কিন্তু রায়মোহন এক হাতে হীরা বুলবুলের সব ছুঁয়ে চুপ করে বসে আছে। সে কান্নাকাটি করেনি, বরং সে যেন একটা মুক্তির স্বাদ পেয়েছে। আর তো তার কোনো বন্ধন রইল না। একটি চিতা খালি হবার পর হীরা বুলবুলকে তোলবার উদ্যোগ করা হচ্ছে। এই সময় হৈ হৈ করে এসে পড়ল শ্মশান পরগাছার দল। তারাও ঘাটে বসে এতক্ষণ কোল কেটে দম দিচ্ছিল। মৃতের বস্ত্র পাবার অধিকার তাদের। কাঠ কেনার টাকা কাকে দেওয়া হয়েছে, এসব তাদের প্রাপ্য। শ্মশান পরগাছার দলপতি একজন বলিষ্ঠকায় যুবা, গুম্ফদাড়িতে মুখ প্রায় ঢাকা, হাতে একটি ডান্ডা,
যেন সে স্বয়ং মহাকাল। রায়মোহন এক দৃষ্টে তাকিয়ে রইল তার দিকে। চেহারা দেখে চেনার উপায় নেই, কিন্তু ওই কণ্ঠস্বর ভুল হবে কি করে? সে হঠাৎ উঠে দাঁড়িয়ে দলপতির হাত চেপে ধরে আবেগ কম্পিত গলায় বলল, চাঁদু। গুম্ফ দাড়ি সমন্বিত দলপতি হা হা করে হেসে উঠে বলল, ছুঁয়ে দিলে তো, চারালকে ছুঁয়ে দিলে, এবার যে গোবর খেতে হবে। তার চেলারা সেই হাস্যের সঙ্গে দোয়ারকি ধরল। রায়মোহন বলল, ভগবান আছেন তাহলে, ঠিক সময় তোকে মিলিয়ে দিয়েছেন। আমি তোর কথাই ভাবছিলুম। চাঁদু, চেয়ে দেখ, ও যে তোর মা। ওরে হারান, মুখের কাপড়টা সরা। হারানচন্দ্র মৃতের মুখের ওপর থেকে চাদরটি সরিয়ে দিল। পাশের চিতার আগুনের আলো এসে পড়ল হীরা বুলবুলের মুখে। চক্ষু দুটি বিস্ফারিত, যেন চন্দ্রনাথকেই দেখছে সে। চন্দ্রনাথ কয়েক পলক চুপ করে চেয়ে রইল। রায়মোহন বলল, বড় কষ্ট পেয়ে গেছে রে হতভাগিনী। যাক, তবু একটু শান্তি যে শেষ সময় তুই। ওরে চাঁদু, তোর শোকেই তোর মা মূল। নাটকীয় পরিস্থিতির জন্য অন্যান্য শ্মশান বন্ধুরা এবং চণ্ডালরাও এসে ভিড় করে দাঁড়িয়েছে সেখানে। তাদের সকলকে বিস্মিত করে চারাল গুন্ডা ছেলেদের নেতা চাঁদু সর্দার পরিষ্কার ইংরেজিতে জন কির্শের 4 লাইন কবিতা আবৃত্তি করল। টু সরো আই বেড গুড মরো, and thought to leave her far behind, but cheerily, she loves me dearly. She is so constant to me and so kind. তারপরেই সজোরে রায়মোহনের কাছ থেকে হাত ছাড়িয়ে দৌড় দিল উল্টো দিকে। রায়মোহন আর্ত গলায় বলল, ওরে চাঁদু, দাঁড়া, যাসনি, তুই মুখাগ্নি করবি। সেই সময়টা তোর মা শুধু শান্তি পাবে। চন্দ্রনাথ কর্ণপাত করল না। তার সঙ্গীদের ছেড়ে, শ্মশান ছেড়ে সে দূরে চলে যেতে লাগলো তীব্র গতিতে। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।